কি দেখলাম রে বাবা, মানে তুফান আসলে তো সব লন্ডভন্ড হবে, এটাই স্বাভাবিক, কিন্তু এতটা লন্ডভন্ড করবে এটা হয়তো আমি ভাবিনি। তবে গণমাধ্যম কর্মী হওয়ার সুবাদে তুফানের যে অ্যানাউন্সমেন্টটা আসে গত বছরের ডিসেম্বরে 11 তারিখে ঢাকার একটা 5 তারকা হোটেলে, সেখানে কিন্তু আমি সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছিল। এবং সেখানে শাকিব খান বলেছিলেন, সবাই রাফি, রনি, শাকিল ভাই, দাদা সবাই মিলে কিন্তু এই যে স্বপ্নটা দেখেছে, আমি ডে ওয়ান থেকে আমার কাছে যেটা মনে হয়েছে, ইয়েস আমি এটার সাথে থাকতে চাই, আমি খুব হ্যাপি হব এটার সাথে থাকতে পেরে। বিকজ অফ এটা এমন একটা সিনেমা হতে যাচ্ছে যে মনে হবে যে এটা অন্য একটা লেভেলের কিছু হতে পারে, যেটা দেশে এবং দেশের বাইরের মানুষকে, মানে আমাদের বাংলাদেশের, পশ্চিমবঙ্গের সব জায়গার একটা মানুষকে একটা আলাদা, নিজের মধ্যে একটা আলাদা প্রাউড ফিল করবে যে হ্যাঁ আমাদের সিনেমা দেখো কত দূর এগিয়ে গেছে। এবং সেখানে কিন্তু পরিচালক, তুফানের পরিচালক রায়হান রাফি, ওনার ইন্টারভিউ করারও সৌভাগ্য হয়েছিল আমার, এবং রায়হান রাফিও কিন্তু বলেছিলেন, আমি যে স্বপ্ন দেখেছি, আমরা যে প্ল্যান করেছি, সেই প্ল্যান যদি আমরা এক্সিকিউশন করতে পারি, তাহলে এটা যাওয়ার একটা কেজিএফ এর মতো হতে পারে। তো তুফানের টিজার আমি জানি সবাই দেখে ফেলেছেন অলরেডি। আমি নিজেও আসলে কয়েকবার দেখেছি, মানে বারবার দেখছিলাম আর ভাবছিলাম এটা কি আমাদের দেশের সিনেমা, মানে এত দারুণ হবে। রায়হান রাফি ভাইয়ের সাথে যখন কথা হচ্ছিল, তিনি তখন বলেছিলেন যে আসলে কেজিএফ বা পুষ্পার মতোই তিনি একটি সিনেমা বানাবেন। তবে তুফান নিয়ে আমার কিন্তু বরাবরই আত্মবিশ্বাস ছিল, এবং আমি খুবই পজিটিভ ছিলাম সবসময় তুফান নিয়ে। এর 3টি কারণ আছে। প্রথম কারণটি হলো তিনটা বড় প্রোডাকশন হাউস কিন্তু এটাতে ইনভলভ হয়েছে। একটা হলো আমাদের দেশের চরকি, এবং আমাদের দেশের আলফাই, যারা কিন্তু সুরঙ্গ প্রযোজনা করেছিল আলফাই, এবং তারপর হলো পশ্চিমবঙ্গের সবথেকে বড় প্রোডাকশন হাউস যাকে বলা হয় এসভিএফ। তো এই 3টি প্রোডাকশন হাউস যখন একত্রিত হয়েছে, তখন আসলে বাজেট নিয়ে যে কোনো টেনশন থাকবে না এটা বোঝাই যায়। এবং 3টি প্রোডাকশন হাউস একসাথে হওয়ার মানে হচ্ছে যে বিশাল ধামাকে কিছু হবে, এবং এমনটাই কিন্তু অ্যানাউন্সমেন্ট অনুষ্ঠানেও সবাই বলেছিলেন। তো সেটারই একটা ঝলক আমরা টিজারে দেখতে পারলাম। আরেকটি যেটার কারণ আমার এক্সপেকটেশন ছিল, সেটি হচ্ছে রায়হান রাফি আসলে বর্তমান সময়ে যারা কাজ করছেন সব থেকে পরীক্ষিত, এবং আমি বলবো যে আমার কাছে মনে হয় যে সব থেকে বিশ্বাসযোগ্য এবং ভরসাযোগ্য একজন পরিচালক, ডিরেক্টর। তিনি কিন্তু পোড়ামন 2 থেকেই খুব ভালোভাবে নিজেকে প্রমাণ করে আসেন। পোড়ামন 2 বলুন, বা দহন বলুন, বা পরাণ বলুন, দামাল বলুন। দামাল হয়তো অতটা ব্যবসা করেনি, কিন্তু মেকিং এর দিক থেকে কিন্তু ভালো ছিল। এছাড়াও ওয়েব ফিল্মে যে ওয়েব ফিল্মগুলো তিনি বানিয়েছেন সেগুলোও কিন্তু বেশ সাড়া ফেলেছে। এবং রায়হান রাফির কাজগুলো দেখলে অন্তত এতটুকু বোঝা যায় যে তিনি দর্শকের পালসটা খুব ভালো ধরতে পারেন। আর তারপরে যে মেইন কারণটি, আরেকটি কারণ, সেটি হচ্ছে যে আমাদের সুপারস্টার, মেগাস্টার শাকিব খান এখানে রয়েছেন। তো রায়হান রাফি, শাকিব খান যখন একত্রিত হবেন, এবং যেখানে 3টি বড় বড় প্রোডাকশন হাউস, দুই বাংলা মিলিয়ে 3টি বড় বড় প্রোডাকশন হাউস যেখানে ইনভেস্ট করবেন, সেটা আসলে তো তুফানের মতোই হতে হবে। এবং সেটাই এক ঝলক দেখলাম। এবং তুফানের কি বলবো, যে আসলে শর্টগুলো, মানে শুরুটা তুফানের যেমন টাইটেল সংটা খুবই ভালো ছিল, এবং যেভাবে শাকিব খানকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, যেভাবে ভয়েস ওভারে শাকিব খানের কথা শোনা যাচ্ছে, তিনি সাধু ভাষায় কথা বলছেন, এবং তারপরে যেই শর্টগুলো আসলে মানে মারাত্মক। এবং শাকিব খানের লুক বলুন, কস্টিউম বলুন, গেট আপ বলুন, মানে সবই মানে অসাধারণ, সবই অসাম, অ্যামেজিং। এবং আপনারা যারা জানেন বা জানেন, আমি তাদেরকে জানিয়ে রাখি যে এটা কিন্তু 80-90 দশকের একজন গ্যাংস্টারের উপর নির্ভর করে এই গল্পটি সাজানো হয়েছে। সো ওই সময়ের প্রেক্ষাপটকে দেখানো হবে, এবং সেই সময় শাকিব খান সেখানে একজন গ্যাংস্টার রোল প্লে করছেন। তো টিজারের শুরুর অংশটা যখন শাকিব খানের ক্যারেক্টারটা একটু একটু করে রিভিল হচ্ছে, পেছন থেকে দেখানো হচ্ছে, বা উনি হেঁটে আসছেন, মানে এই ধরনের কমার্শিয়াল সিনেমায় কি দরকার হয়, একজন নায়কের যে সোয়াগটা দরকার হয়, একজন নায়কের কিছু ডায়লগ থাকবে, কিছু সোয়াগ থাকবে, কিছু অ্যাটিটিউড থাকবে। এই বিষয়গুলোই কিন্তু আসলে দর্শক চায়, যারা আসলে বাণিজ্যিক বা কমার্শিয়াল মুভি দেখতে ভালোবাসে। এবং কমার্শিয়াল মুভি মানে একটু লার্জার দ্যান লাইফ হবে, একটু লাউড অ্যাক্টিং হবে, এটাই স্বাভাবিক। এবং এটা কিন্তু আসলে অন্যান্য দেশে, আমাদের পাশের দেশে বলিউড বা সাউথে কিন্তু ওইভাবেই কাজ হচ্ছে। আমার মনে হয় তুফানে সব কিছুই থাকবে। এবং শাকিব খানের অলরেডি যে সোয়াগ দেখা যাচ্ছে, এবং যে ধরনের এক্সপ্রেশন, যে একটা ডার্ক রোল তিনি ক্যারেক্টার প্লে করছেন, এটা তো বোঝাই যাচ্ছে। এবং সেই লুকটা, সেই গেট আপটা এবং কিন্তু খুব ভালো মানিয়েছে। আমরা যেমন কিছুদিন আগে রাজকুমারে দেখেছি শাকিব খানকে একদমই ইনোসেন্ট একটা ক্যারেক্টার প্লে করতে, এখানে কিন্তু তার বিপরীত, একদমই মানে মনে হচ্ছে যে খুব ভায়োলেন্ট একটা ক্যারেক্টার হবে, এবং খুবই ডার্ক একটা ক্যারেক্টার হবে, যেহেতু গ্যাংস্টার রূপে তিনি ধরা দিয়েছেন। এবং কিছু কিছু শর্ট টিজারে যা দেখা গেল, মানে স্ক্রিন প্লে যে চরম হবে এবং অ্যাকশন যে ফাটাফাটি হবে, এটা একদমই মানে বলবো যে এটা নিয়ে কোনো তর্কই হবে না, কারণ অলরেডি সেটা ঝলক কিন্তু দেখা যাচ্ছে।
এখন আসি আরেকজন রয়েছেন আমাদের খুবই প্রিয় এবং আমারও খুবই পার্সোনালি পছন্দের, চঞ্চল চৌধুরী। তাকে কিন্তু এক ঝলক দেখা গিয়েছে, যদিও তিনি একটি ছোট চরিত্রে থাকবেন বলে আমরা জানতে পেরেছি, একটা ক্যামিও রোলে থাকবেন। তবে টিজার দেখে বোঝা যাচ্ছে যে চঞ্চল চৌধুরী কিন্তু পুলিশের চরিত্রে, হয়তো কোনো গোয়েন্দা বা পুলিশের চরিত্রেতেই থাকবেন এবং তার দায়িত্ব হবে তুফানকে বাধা দেওয়া বা তুফানকে আটকে ফেলা বা তুফানকে হয়তো গ্রেফতার করা। তো সেটা তিনি পারবেন কিনা এটা তো সিনেমাতেই দেখা যাবে। তবে তুফান এই পর্যন্ত আমি বলবো যে খুবই ফাটাফাটি, এবং স্ক্রিন প্লে দেখে বা ক্যামেরার কাজ দেখে বা শাকিব খানের লুক গেটআপ দেখে, তাকে যেভাবে রায়হান রাফি প্রেজেন্ট করেছেন স্ক্রিনে, আসলে এইগুলো দেখে কিন্তু বলতে হবে যে বাংলাদেশের চলচ্চিত্রে একটা নতুন পালক যোগ করবে তুফান। আর এখানে আরেকটি কথা বলে রাখি যে অনেকেই সমালোচনা করছেন যে কেজিএফ এর নকল বা কপি করেছে বা এই ধরনের ব্যাপার, যে নকল করা হচ্ছে, অ্যানিমেটেড নকল করা হচ্ছে। এখন এই জায়গায় আমি একটা কথা বলে রাখি প্রথমত, যে যেহেতু এটা 80-90 দশকের প্রেক্ষাপটে পটভূমিতে বানানো, সেই সময় কিন্তু চুল বড় রাখা এগুলো কিন্তু একটা কমন স্টাইল ছিল সবার মধ্যেই। এটা প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, যদি ইন্সপিরেশন নিয়েও থাকে তাহলে সেটা খারাপ কি? যদি গল্প কপি না হয়, ইন্সপিরেশন হতেই পারে। একজন তো আর গ্যাংস্টার ছিল না ওই সময়, ঠিক আছে? তো আমি বলবো যে যারা সমালোচনা করছেন তারা সব দিক থেকে সমালোচনা করুন, শুধু এই লুকের জায়গা থেকে সমালোচনা না করে। তাহলে যেগুলো ভালো হয়েছে সেগুলো নিয়েও কথা বলুন, সেগুলোরও প্রশংসা করুন, তাহলে তো আপনার সমালোচনাটা গ্রহণযোগ্য মনে হবে। আর যদি শুধু লুক নিয়েই সমালোচনা করেন, যে অ্যানিমেল বা কেজিএফ এর আসল লুক থেকে কপি করা হয়েছে, সেটা দিয়ে যদি পুরো সিনেমাকে জাজ করেন, আমি বলবো যেটা খুবই অন্যায় হবে। পরিচালক, প্রযোজক বা অ্যাক্টরদের সাথে এটা খুবই অন্যায় হবে। যদি গঠনমূলকভাবে সমালোচনা করতে চান অবশ্যই করুন, সমালোচনা করলে তাহলে ভালো দিকগুলো নিয়েও কথা বলুন, স্ক্রিন প্লে নিয়ে কথা বলুন। এই যে অ্যাকশন দৃশ্যে, যদি আমি একটা দৃশ্যের কথা বলি, যেখানে শাকিব খান সিঁড়ি থেকে নেমে আসেন এবং গুলি করছেন, গাড়িতে আগুন ধরে গেছে। এখন দেখুন, অন্যান্য বাংলা সিনেমায় কিন্তু গুলি করলে অনেক সময় ভিএফএক্স এর কাজও কার্টুন কার্টুন মনে হয়, আপনারাই বলেন বা আমরাই বলি, যে দেখে আনরিয়েল মনে হচ্ছে। এখানে সেই জিনিসগুলো তো প্রশংসা করতে পারেন, যেখানে এত ভালো লাগছে। আবার কেজিএফ এর কথা বলছেন, অ্যানিমেলের কথা বলছেন, এই যে 100-200 কোটি সিনেমার সাথে তুলনা করছেন, তো রায়হান রাফি যে এত কম বাজেটের মধ্যেই ওই ফিলটা দেখাতে পারছে, এটাও তো একটা প্রশংসার দাবিদার। তো আমি বলবো যে বাংলা সিনেমায় যারা আসলে ভালো কিছু করার চেষ্টা করছেন, একটা ভালো দিকের পরিবর্তন আনার চেষ্টা করছেন, আমি বলবো তাদেরকে অ্যাপ্রিসিয়েট করুন। মানে যদি সমালোচনা দুই একটা জায়গাও থাকে, সেগুলোকে আমরা ওভারলুক করে দিয়ে যদি 10টা ভালো দিক থাকে সেটা একটু অ্যাপ্রিসিয়েশন করি, কারণ তাহলেই তো আসলে একজন পরিচালক সাহস পাবেন, একজন প্রযোজক আবারও বড় কোনো বাজেটে সিনেমা বানানোর সাহস পাবেন, অনুপ্রেরণা পাবেন, একজন অ্যাক্টর উৎসাহ পাবেন। তো আমি বলবো যে আসলে সমালোচনা অবশ্যই করুন, যেটি খারাপ লাগবে, তবে যেই জিনিসগুলো ভালো সেগুলোকে ওভারলুক না করে বা সেগুলোকে ইগনোর না করে নিরপেক্ষভাবে সমালোচনা করুন, যাতে ভালো দিকগুলোও মানুষ জানতে পারে এবং যেটা চেঞ্জ করা দরকার সেটি সমালোচনার মাধ্যমে জানিয়ে দেবে, এতটুকুই। এবং তুফান ফাটিয়ে দেবে, এতটুকু আমি বলতে পারি। সো তুফানের সাথে থাকুন, বাংলাদেশি চলচ্চিত্রের সাথে থাকুন, ভালো ভালো সিনেমার সাথে থাকুন। এবং আমার এই চ্যানেল, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে বা কোনো মতামত থেকে থাকে, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমার সাথেও থাকুন। ধন্যবাদ সবাইকে।